Okay. The topic of discussion today will be Goodman and Kruskal's gamma measure. প্রিভিয়াস ক্লাসগুলোতেও আমরা কিভাবে দুটো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন বা রিলেশন বা কানেকশন দেখতে হয় সেটা আমরা করেছি। কিভাবে দুটো আলাদা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন বা রিলেশন বা কানেকশন দেখতে হয় সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন করেছি। কিন্তু আমি তোমাদেরকে সেটা বলে রাখি আর একটু, যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল বা যেটাকে আমরা বলে থাকি কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলও বলা হয়ে থাকে যেটাকে, সেই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নমিনাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে অর্ডিনাল ভ্যারিয়েবল। ঠিক আছে, তো নমিনাল ভ্যারিয়েবল কি? নমিনাল ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবলগুলোকে তুমি র্যাঙ্ক করতে পারবে না, যে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলগুলোকে তুমি কোনোরকমভাবে র্যাঙ্কিং করতে পারবে না, কোনোরকমভাবে বলতে পারবে না যে এই টাইপটা বেটার বা এই টাইপটা ওই টাইপটার থেকে ভালো, এরকম কিছু বলতে পারবে না, সেরকম ভ্যারিয়েবলকে আমরা বলি নমিনাল ভ্যারিয়েবল। যেরকম জেন্ডারে দুটো টাইপ হতে পারে, মেল আর ফিমেল। এবার কথা হচ্ছে এই যে দুটো টাইপ হলো মেল ফিমেল, আমি কি বলতে পারি মেল ফিমেলের থেকে ভালো, ফিমেল মেলের থেকে খারাপ? মেলকে কি আমি র্যাঙ্ক 1, ফিমেলকে র্যাঙ্ক 2 এরকম কি আমি দিতে পারবো? কোনোদিন পারবো না। ঠিক আছে, তো এরকম জেন্ডার বা এরকম টাইপের ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলগুলোকে কোনোরকমভাবে র্যাঙ্কিং করা যায় না, লোকেশান, সে কোথায় থাকে, একটি লোক কোথায় থাকে, আরবানে থাকে না রুরালে থাকে, তো আমি এই টাইপের ভ্যারিয়েবলকে কি কোনোরকমভাবে র্যাঙ্কিং করতে পারবো? আমি কি বলতে পারবো যে আরবানে যে থাকে তাকে আমি র্যাঙ্ক 1 দিলাম আর রুরালে যে থাকে তাকে আমি র্যাঙ্ক 2 দিলাম? এরকম কোনো র্যাঙ্কিং কিন্তু এই রকম ভ্যারিয়েবলে করা যায় না। এই ধরনের ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে বলা হয় নমিনাল ভ্যারিয়েবল। এবার আসি অর্ডিনাল ভ্যারিয়েবল বিষয়টা কি। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলকে দুটো ভাগে ভাগ করা হয়, নমিনাল আর অর্ডিনাল। তাহলে অর্ডিনাল ভ্যারিয়েবল বিষয়টা কি? অর্ডিনাল ভ্যারিয়েবল বিষয়টা হচ্ছে যেগুলোকে র্যাঙ্ক করা যায়। যেরকম ধরো এডুকেশানে কেউ হয়তো এইচএস পাস, কেউ হয়তো গ্র্যাজুয়েট, কেউ হয়তো পোস্ট গ্র্যাজুয়েট, কেউ হয়তো পিএইচডি। তো এই ক্ষেত্রে কিন্তু আমি র্যাঙ্ক করতে পারবো। যে পিএইচডি তাকে কিন্তু আমি বলতে পারি যে তার র্যাঙ্ক 1, যে ধরো গ্র্যাজুয়েট তাকে আমি বলতে পারি র্যাঙ্ক 2, যে পোস্ট গ্র্যাজুয়েট তাকে আমি বলতে পারি র্যাঙ্ক 2, যে গ্র্যাজুয়েট তাকে আমি বলতে পারি র্যাঙ্ক 3, যে এইচএস পাস তাকে আমি বলতে পারি র্যাঙ্ক 4। এক্ষেত্রে কিন্তু আমরা একটা র্যাঙ্কিং করতে পারি বেসড অন দ্য কোয়ালিটি। এক্ষেত্রে কিন্তু একটা র্যাঙ্কিং করা যায়। এই ধরনের ভ্যারিয়েবলগুলোকে বলা হয় অর্ডিনাল ভ্যারিয়েবল। পারফরমেন্স, ধরো একটা ভ্যারিয়েবল হচ্ছে পারফরমেন্স, কার কীরকম পারফরমেন্স হয়েছে। তো পারফরমেন্সের ক্ষেত্রে কেউ হয়তো খুব ভালো পারফর্ম করেছে, তার পারফরমেন্স হাই, কেউ হয়তো মডারেট পারফর্ম করেছে, কেউ হয়তো লো পারফর্ম করেছে, কেউ হয়তো ভেরি লো পারফর্ম করেছে। এক্ষেত্রেও আমি তাদেরকে র্যাঙ্ক করতে পারি। যে হাই করেছে তাকে আমি 1 র্যাঙ্ক দিতে পারি, যে লো মডারেট করেছে তাকে আমি 2 দিতে পারি, লো করেছে তাকে 3 দিতে পারি, ভেরি লোকে 4 দিতে পারি। তো এই ধরনের ভ্যারিয়েবল এডুকেশান, পারফরমেন্স এগুলোকে র্যাঙ্কিং করা যায়। তো এই কারণে এই ধরনের ভ্যারিয়েবলগুলোকে বলা হয় অর্ডিনাল ভ্যারিয়েবল। এইবার আমরা আগের দিনের ক্লাসে আমরা বেশ কিছু বিষয় পড়েছি। আমরা ইউজ কোএফিসিয়েন্ট পড়েছি, আমরা পড়েছি হচ্ছে যে কিভাবে ক্র্যামার্স দিয়ে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কাই স্কোয়ার অ্যাপ্লাই করতে হয়, এবং ওই বিষয়গুলোতে আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন মেপেছিলাম। কিন্তু সেই ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলগুলো কিন্তু সবকটাই নমিনাল ভ্যারিয়েবল ছিল। অর্থাৎ তুমি ইউজকো অ্যাপ্লাই করো বা তুমি ক্র্যামার্স ভি অ্যাপ্লাই করো বা কাই স্কোয়ার অ্যাপ্লাই করো, সেগুলো কিন্তু নমিনাল ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের উপরেই অ্যাপ্লাই হচ্ছিল। সেই টেস্টগুলো বা সেই রেশিওগুলো বা সেই ক্যালকুলেশনগুলো সব কিন্তু নমিনাল ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের উপরেই অ্যাপ্লাই হচ্ছিল। কিন্তু আজকে আমরা যেটা পড়ব গুডম্যান অ্যান্ড ক্রুস্কালস গামা, সেটা অর্ডিনাল ভ্যারিয়েবলের উপর অ্যাপ্লাই হবে। ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের যে সেকেন্ড টাইপ অর্থাৎ অর্ডিনাল ভ্যারিয়েবল, তার উপরে সেটা অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের কাছে যদি দুটো অর্ডিনাল ভ্যারিয়েবল থাকে এবং আমরা যদি তাদের মধ্যে অ্যাসোসিয়েশন দেখতে চাই, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব? গুডম্যান অ্যান্ড ক্রুস্কালস গামা মেজার। ওকে, এবং এই গামা মেজারটার ফর্মুলা কি? concordant pair, number of concordant pair minus number of discordant pair divided by concordant plus discordant। আমি আগে ওই concordant আর discordanটের ব্যাপারটা তোমাদেরকে পড়িয়েছি, তো আমি ডিটেলে এটা আর এক্সপ্লেন করব না। প্লে লিস্টে গিয়ে তোমরা এটা যদি পড়ে এসে থাকো পরপর, তোমরা এটা জানতে পেরে যাবে অলরেডি। ঠিক আছে, তো ফর্মুলাটা খুব সিম্পল, c মাইনাস ডি ডিভাইডেড বাই c প্লাস ডি। এবার আমাদের কাছে এই ডেটাটা আছে। এটা কীরকম ডেটা? এখানে দেখো স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের এফার্ট আছে। এফার্ট একটা ভ্যারিয়েবলের নাম কি? তাদের এফার্ট, তারা কতটা এফার্ট দিয়েছে। ওকে, আর পারফরমেন্স আর একটা ভ্যারিয়েবল। তো অবশ্যই এফার্ট আর পারফরমেন্স দুটো অর্ডিনাল ভ্যারিয়েবল, আমি এদেরকে র্যাঙ্ক করতে পারি, রাইট? এফার্ট আর পারফরমেন্স আমি এদেরকে র্যাঙ্ক করতে পারি, এরা অর্ডিনাল ভ্যারিয়েবল অবভিয়াসলি।
তো সেই ক্ষেত্রে আমি এফার্টটাকে র্যাঙ্ক করেছি স্টুডেন্ট এ। র্যাঙ্কগুলো এইভাবে করা আছে, 1 মানে লোয়েস্ট আর 4 মানে হাইয়েস্ট, ঠিক আছে। তো যার ক্ষেত্রে র্যাঙ্কটা 1, তার মানে সে সব থেকে কম এফার্ট দিয়েছে, সব থেকে লো এফার্ট দিয়েছে। তাহলে স্টুডেন্ট এ সব থেকে লো এফার্ট দিয়েছে। স্টুডেন্ট বি, তার ক্ষেত্রে র্যাঙ্কটা 2, সে হয়তো একটু বেশি এফার্ট দিয়েছে। আর সি এর ক্ষেত্রে 3, ডি এর ক্ষেত্রে 4, মানে ডি সব থেকে বেশি এফার্ট দিয়েছে, ডি এর এফার্টটা সব থেকে বেশি, ডি এর এফার্ট সব থেকে বেশি, সেই জন্যই ওটা 4। এবার পারফরমেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, এ এর পারফরমেন্স সব থেকে খারাপ, 1 মানে লোয়েস্ট, তো এ এর পারফরমেন্স সব থেকে খারাপ। বি এর পারফরমেন্স 3 মানে মোটামুটি ভালো, ডি এর পারফরমেন্স সব থেকে ভালো বেস্ট, আর সি এর পারফরমেন্স খুব একটা ভালো নয় 2। তো এইভাবে আমরা এফার্ট আর পারফরমেন্সগুলোকে কিন্তু র্যাঙ্ক করে নিলাম, ঠিক আছে। তো র্যাঙ্কিংটা হয়ে গেল। এবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে ফর্মুলাটা থেকে আমরা এই ভ্যালুটা বের করতে পারি। ওকে, সো প্রথমে আমরা কতগুলো পেয়ার পসিবল সেই পেয়ারগুলোকে ক্যালকুলেট করে নেব। ওকে, তো আমরা কটা করে পেয়ার বানাতে পারি? আমরা পেয়ার বানাতে পারি হচ্ছে, আমরা দুটো করে পেয়ার বানাতে পারি, দুটো করে পেয়ার বানাতে পারি। কীভাবে বুঝলাম? দেখো, আমি এ আর বি এর মধ্যে কম্পেয়ার করব, বা এ আর সি এর মধ্যে কম্পেয়ার করব, বা বি আর সি এর মধ্যে কম্পেয়ার করব, বা এ আর ডি এর মধ্যে কম্পেয়ার করব। তো অ্যাট আ পয়েন্ট অফ টাইম আমি কজনের মধ্যে কম্পেয়ার করতে পারছি? দুজনের মধ্যেই। তাহলে কটা করে পেয়ার সম্ভব? মানে কটা পেয়ার, কজনের পেয়ার সম্ভব? অবশ্যই দুজনের পেয়ারই সম্ভব, রাইট? তো আমাকে এখানে একটা এবার কথা হচ্ছে কটা পেয়ার আমি বানাতে পারবো। দুজনের পেয়ার তো সম্ভব, মানে একটা পেয়ারে দুজন থাকবে, দুজনের মধ্যে কম্প্যারিজনটা হবে, এ ওয়ার্সেস বি হতে পারে, তারপরে এ ওয়ার্সেস সি হতে পারে। তো এরকম করে আমি পেয়ার বানাতে তো পারবো দুজনের, কিন্তু এরকম কটা পেয়ার বানাতে পারবো, একটা হলো, দুটো হলো, এরকম কটা পেয়ার বানাতে পারবো সেটা বোঝার জন্য আমাদেরকে এক কম্বিনেশন অ্যাপ্লাই করতে হবে। সেই কম্বিনেশনটা কি? কম্বিনেশনটা লিখতে হবে যে টোটাল কটা ভ্যারিয়েবল আছে সেটা তোমাকে দেখতে হবে। টোটাল ভ্যারিয়েবল বলবো না, টোটাল নাম্বার অফ স্টুডেন্টটা তোমাকে দেখতে হবে, কারণ কম্প্যারিজনটা তো ভ্যারিয়েবলের মধ্যে হবে না, কম্প্যারিজনটা হবে টোটাল নাম্বার অফ স্টুডেন্টগুলোর মধ্যে। মানে স্টুডেন্ট, এই 4 জন স্টুডেন্ট আছে, এই 4 জন স্টুডেন্টের মধ্যেই তো কম্প্যারিজনটা হবে। তো টোটাল নাম্বার অফ স্টুডেন্টটা নিতে হবে এবং কম্বিনেশন বের করতে হবে কতগুলোর মধ্যে আমি পেয়ার চাই। ওকে, পেয়ার্স বিটুইন। এবার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কটা আছে আমাদের কাছে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে আছে 4টে, এ বি সি ডি। এবং কতজনের মধ্যে আমি পেয়ার চাইছি? আমি সবসময় দুজনকে কম্পেয়ার করছি, একটা পয়েন্ট অফ টাইম আমরা দুজনকেই কম্পেয়ার করছি প্রতিবার। তো আমরা পেয়ারটা কিন্তু দুজনের মধ্যেই চাইছি, তাহলে 4C2। এবার এই 4C2টাকে কীভাবে ক্যালকুলেট করে? 4C2 ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে 4×3 ডিভাইডেড বাই, তোমাকে এটা করতে হবে 2×1। ওকে, এগুলো আমি করিয়েছি আগে। তো 2 দিয়ে 4কে কেটে দিলাম 2, 2×3 হয়ে গেল 6। তাহলে আমরা কটা টোটাল পেয়ার পাবো? আমরা টোটাল পেয়ার পাবো 6টা। অর্থাৎ এ ওয়ার্সেস বি, এ ওয়ার্সেস সি, এরকম আমরা কটা পেয়ার পাবো? বি ওয়ার্সেস সি পেলাম, এরকম করে আমরা টোটাল, বা সি ওয়ার্সেস ডি পেলাম, এরকম করে আমরা কটা পেয়ার পাবো? টোটাল আমরা 6টা পেয়ার পাবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ওকে, এবার সেই 6টা পেয়ারই দেখো এখানে তোমাদের জন্য নিচে লেখা আছে। এ ওয়ার্সেস বি প্রথম পেয়ার, এ ওয়ার্সেস সি, এ ওয়ার্সেস ডি, বি ওয়ার্সেস সি, বি ওয়ার্সেস ডি, আর সি ওয়ার্সেস ডি। ওকে, এর বাইরে কোনো কম্বিনেশন তোমরা যদি বানিয়ে দেখাতে পারো তো দেখিও, কিন্তু কেউ কোনোদিনই এর বাইরে কোনো কম্বিনেশন দেখাতে পারবে না। এবার আমরা প্রথমে এটাকে কম্পেয়ার করি, প্রথমে এ ভার্সেস বিটা কম্পেয়ার করি, এ আর বি এর মধ্যে কম্প্যারিজনটা দেখি। তো এ দেখো, এ আর বি এর মধ্যে ভালো র্যাঙ্ক কার এসেছে? সবসময় মনে রাখবে যে ভালো র্যাঙ্ক মানে কি, 4 হচ্ছে সব থেকে ভালো র্যাঙ্ক আর 1 হচ্ছে সব থেকে খারাপ র্যাঙ্ক। 1 এফার্টে 1 মানে হচ্ছে সে সব থেকে কম এফার্ট দিয়েছে, আর এফার্টে 4 মানে হচ্ছে সে সব থেকে ভালো এফার্ট দিয়েছে, সব থেকে বেশি এফার্ট দিয়েছে। পারফরমেন্সে 1 মানে সে সব থেকে খারাপ র্যাঙ্ক করেছে, সব থেকে কম পারফর্ম করেছে, আর পারফরমেন্সে 4 মানে সে সব থেকে ভালো পারফর্ম করেছে। ওকে, সো দিস ইজ ইট। নাও এবার আমরা এফার্টটাকে কম্পেয়ার করব, কার এফার্ট? এ আর বি এর মধ্যে। তো এ আর বি এর মধ্যে এফার্টে এ এর এফার্ট হচ্ছে 1, বি এর এফার্ট হচ্ছে 2, তার মানে অবশ্যই বি ভালো এফার্টে ভালো র্যাঙ্ক করেছে, বা বি এর এফার্টটা অনেক বেশি এর থেকে। তো দেখো সেটাই লেখা আছে যে ফার্স্টে আমরা এফার্টটাকে কম্প্যারিজন করছি এবং এ বেটার না বি বেটার? অবশ্যই বি বেটার, তাই লেখা আছে 1<2। এবার পারফরমেন্সটাকে কম্পেয়ার করব, পারফরমেন্সেও দেখা যাচ্ছে যে এ 1, বি 3, তার মানে অবশ্যই বি ভালো পারফর্ম করেছে। তাহলে পারফরমেন্স কম্প্যারিজনেও দেখা যাচ্ছে যে বি এগিয়ে আছে এর থেকে, বা বি ভালো জায়গায় আছে এর থেকে। যদি এই দুটো সাইন, এখানে 1<2, এখানে 1>3,
মাই পয়েন্ট ইজ এখানে 1 <2 এখানে 1 <3, আই মিন টু সে এফর্ট কম্প্যারিজনেও কে জিতে যাচ্ছে বি, পারফরমেন্স কম্প্যারিজনেও কে জিতে যাচ্ছে বি। এরকম যদি হয় তখন আমরা বলবো ওই রেজাল্টটা বা ওই পেয়ারটা কনকর্ডেন্ট। আর যদি এরকম হতো যে এফর্ট কম্প্যারিজনেও এ জিতে যাচ্ছে আর পারফরমেন্স কম্প্যারিজনেও এ জিতে যাচ্ছে, তাহলেও আমি বলতাম যে ওই পেয়ারটা কনকর্ডেন্ট। অর্থাৎ দুটো কম্প্যারিজনেই, এফর্ট কম্প্যারিজন আর পারফরমেন্স কম্প্যারিজন, দুটো কম্প্যারিজনেই যদি এ জিততো অথবা দুটো কম্প্যারিজনেই যদি বি জিততো, তখন আমরা কি বলবো, পেয়ারটাকে কনকর্ডেন্ট। কিন্তু ধরো এফর্ট কম্প্যারিজনে এ জিতে যাচ্ছে কিন্তু পারফরমেন্স কম্প্যারিজনে বি জিতে যাচ্ছে, বা ঠিক আছে মানে বুঝতে পারছো আশা করি, এফর্ট কম্প্যারিজনে এ জিতে যাচ্ছে কিন্তু পারফরমেন্স কম্প্যারিজনে বি জিতে যাচ্ছে, বা এফর্ট কম্প্যারিজনে বি জিতে যাচ্ছে পারফরমেন্স কম্প্যারিজনে এ জিতে যাচ্ছে। এরকম যদি হয়ে যায় তখন আমরা ওটাকে বলবো ডিসকর্ডেন্ট। ঠিক আছে, এটা তোমরা এক্ষুনি বুঝতে পেরেই যাবে, তো অসুবিধার কিছু নেই এটা নিয়ে। সো নাও এবার যেটা বিষয়, এ আর সি এর মধ্যে কম্প্যারিজন করলে দেখো এ এর র্যাঙ্ক 1 আর সি এর র্যাঙ্ক 3, এফর্ট কম্প্যারিজনে তাহলে কে জিতছে, সি জিতছে। আর এ আর সি এর মধ্যে কম্প্যারিজন করলে, পারফরমেন্সের কম্প্যারিজন করলে এ এর র্যাঙ্ক 1 সি এর র্যাঙ্ক 2, তাহলে এখানেও কিন্তু জিতে যাচ্ছে সি। তাহলে এখানেও সি জিতছে এফর্ট কম্প্যারিজনে, পারফরমেন্স কম্প্যারিজনেও সি জিতছে, তাহলে এটাও কনকর্ডেন্ট। এইভাবে আমরা সবকটাই কনকর্ডেন্ট পাচ্ছি, খালি একটা কেসে আমরা কনকর্ডেন্ট পাবো না, ডিসকর্ডেন্ট পাবো। সেটা হচ্ছে বি আর সি এর মধ্যে যখন কম্প্যারিজনটা হচ্ছে, বি আর সি এর মধ্যে কম্প্যারিজন হলে B2C3 কে জিতছে, তাহলে অবশ্যই সি জিতছে, ভালো কথা। আর পারফরমেন্স কম্প্যারিজন হলে বি আর সি এর মধ্যে B3C2, তাহলে কে জিতছে, এবার কিন্তু আর সি জিততে পারছে না। এফর্ট কম্প্যারিজনে সি জিতে গেছিল ঠিকই, 3 ছিল 2 এর থেকে বড়, কিন্তু পারফরমেন্স কম্প্যারিজনে কিন্তু 3 2 এর থেকে বড়, বি জিতে গেল। বির পারফরমেন্স কম্প্যারিজন কিন্তু সি এর থেকে বেটার, বি এর 3 সি এর 2, কে জিতে গেল, তাহলে বি জিতে গেল। তাহলে এখানে দেখো অ্যারো গ্রেটার দ্যান সাইন, এর ক্ষেত্রে আমি করছিলাম বি ভার্সেস সি, এফর্ট কম্প্যারিজনে কে জিতে গেছিল, সি, ভালো কথা। কিন্তু পারফরমেন্স কম্প্যারিজনে যখন বি ভার্সেস সি আসলো, কে জিতে গেল, বি জিতে গেল। সাইনটা দেখো উল্টে গেছে, ওকে আমি আরেকবার দেখাচ্ছি, সাইনটা দেখো একদিকে নেই, বি ভার্সেস সিতে এইদিকে, এটা এদিকে, বাকি সব সময় দেখো একদিকে ছিল, এটা যা, এটাও তাই, এটাও তাই, এটা যা, এটা যা, এটা যা, এটা যা, কিন্তু এখানে এটা উল্টে গেল। এবং এখানে আলটিমেটলি হলো কি, এফর্ট কম্প্যারিজনে সি বেটার কিন্তু পারফরমেন্স কম্প্যারিজনে কিন্তু হয়ে গেল বি বেটার। তো এখানে মিসম্যাচ হয়ে গেছে একটা, এবং এটার কারণে এটাকে বলা হবে ডিসকর্ডেন্ট পেয়ার। তো টোটাল 6টা যে পেয়ার ছিল তার মধ্যে 5টা আমরা কনকর্ডেন্ট পেয়ার পেলাম, একটা ডিসকর্ডেন্ট পেয়ার পেলাম। এবার আমরা ফর্মুলাটা কীভাবে ক্যালকুলেট করব, গামা ইকুয়ালস টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। কনকর্ডেন্ট পেয়ার 5টা পেয়েছি আর ডিসকর্ডেন্ট একটা, জাস্ট বসিয়ে দেবো নাম্বারটা এবং ভ্যালু বেরোবে 0.667। 0.667 এই ভ্যালুটা, এই গামার ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। যদি এই ভ্যালুটা 0 বেরোয় তাহলে তুমি বলতে পারবে যে কোনো অ্যাসোসিয়েশনই নেই, তার মানে বলতে পারবে ওই দুটো অর্ডিনাল ভ্যারিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন বা কোনো কানেকশান বা কোনো সম্পর্ক নেই। যদি +1 বেরোয় তার মানে তুমি বলতে পারবে পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন। পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন মানে সবকটা পেয়ারই কনকর্ডেন্ট এসেছে, সবকটা পেয়ারই কনকর্ডেন্ট এসেছে, মানে ভালো করে একটু ভেবে দেখো, গামা সবকটা পেয়ারই যদি কনকর্ডেন্ট আসে, ধরো 6টা পেয়ার আছে আমাদের এই গল্পটাতেই, যেরকম 6টা পেয়ার আছে, কনকর্ডেন্ট যদি 6টা চলে আসে আর ডিসকর্ডেন্ট যদি 0 আসে, তাহলে ফর্মুলাটা কি, সি মাইনাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি। সি কত হবে, সি হবে হচ্ছে 6, ডি হবে 0, আর এটা 6 + 0, তাহলে 6/6 হবে 1, তাহলে গামা 1 চলে আসলো। এর মানে কি, এর মানে সবকটা পেয়ারই কনকর্ডেন্ট, একমাত্র সবকটা পেয়ারই কোনো কনকর্ডেন্ট, কোনো ডিসকর্ডেন্ট পেয়ার নেই। এবং +1 এর ইন্টারপ্রিটেশন হচ্ছে পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন। পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন মানে, পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশনের দুটো ইন্টারপ্রিটেশন আমি তোমাদেরকে বলবো। পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশনের সোজাসুজি মানে হচ্ছে যে কোনো কনকর্ডেন্ট পেয়ারই সব আছে, ডিসকর্ডেন্ট পেয়ার কোনোটাই নেই, সবকটাই কনকর্ডেন্ট পেয়ার, কোনো ডিসকর্ডেন্ট পেয়ার নেই। এটা হচ্ছে প্রথম ইন্টারপ্রিটেশন পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশনের। কিন্তু আরও একটা ইন্টারপ্রিটেশন আছে ইনডেপথে, সেটা কি, দেখো কনকর্ডেন্ট হচ্ছে মানে কি, কনকর্ডেন্ট হচ্ছে মানে এফর্ট কম্প্যারিজনেও যে জিতছে পারফরমেন্স কম্প্যারিজনেও সেই জিতছে।
এফার্ট কম্প্যারিজন, যার এফার্ট বেশি, যে এফার্টে ভালো র্যাঙ্ক করছে তার পারফরমেন্সও বেশি হচ্ছে, সে পারফরমেন্সেও ভালো র্যাঙ্ক করছে। কনকর্ডেন্ট মানে কিন্তু এটাই, ভালো করে বোঝো। কনকর্ডেন্ট মানে কি, যে মানে এফার্টে যদি এ যেতে, এফার্ট কম্প্যারিজনে যদি এ যেতে, পারফরমেন্স কম্প্যারিজনেও এই জিতবে। মোট কথা এফার্ট কম্প্যারিজনে যে জিতছে, পারফরমেন্স কম্প্যারিজনেও যদি সেই যেতে, তাহলে আমরা ওই পেয়ারটাকে বলছি কনকর্ডেন্ট। ধরো সি আর ডি এর মধ্যে কম্প্যারিজন হয়েছে, এফার্ট কম্প্যারিজনে যদি সি যেতে, পারফরমেন্স কম্প্যারিজনেও যদি সি যেতে, তবেই আমরা পেয়ারটাকে কনকর্ডেন্ট বলতে পারবো। অর্থাৎ এফার্ট কম্প্যারিজনেও দেখা যাচ্ছে সি বেশি এফার্ট দিয়েছে, পারফরমেন্স কম্প্যারিজনেও দেখা যাচ্ছে সি ভালো পারফর্ম করেছে, তবেই আমি পেয়ারটাকে কনকর্ডেন্ট বলছি। তাহলে কনকর্ডেন্ট মানে তো এটাই, যে বেশি বেটার এফার্ট দিয়েছে সে বেশি ভালো পারফর্ম করেছে, যার এফার্টে র্যাঙ্ক বেশি তার পারফরমেন্সেও র্যাঙ্ক বেশি এসেছে, এটাই কনকর্ডেন্ট মানে। এবার পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন মানে কি? পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে আমাদের অর্ডিনাল ভ্যারিয়েবলগুলোকে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মিসম্যাচ নেই, কোনো ডিসকর্ডেন্ট পেয়ার নেই। অর্থাৎ ভ্যারিয়েবলগুলোকে কম্পেয়ার করে আমরা এটাই দেখতে পাচ্ছি, দুটো অর্ডিনাল ভ্যারিয়েবলকে কম্পেয়ার করে আমরা এটাই সোজাসুজি দেখতে পাচ্ছি যে ভালো এফার্ট দিয়েছে, যে বেশি এফার্ট দিয়েছে, এফার্টে বেশি র্যাঙ্ক করেছে, সে সব সময় প্রতিটা ক্ষেত্রে বেটার পারফরমেন্স করেছে। অর্থাৎ কোনো জায়গায় এরকম হয়ে যায়নি যে বি আর সি এর মধ্যে সি বেশি এফার্ট দিয়েছে, ভালো র্যাঙ্ক করেছে এফার্টে, কিন্তু কম্প্যারিজন যখন আমরা পারফরমেন্সের বেসিসে করছি তখন দেখছি যে বি বেটার পারফর্ম করে গেছে। বি আর সি এর মধ্যে বি বেশি, হয়তো বি বেশি ভালো এফার্ট দিয়েছে, কিন্তু পারফরমেন্স কম্পেয়ার করার সময় দেখা যাচ্ছে সি বেশি ভালো পারফর্ম করে বেরিয়ে গেছে। এরকম কোনো কেস নেই। কি বললাম? এরকম কোনো কেস নেই। যদি +1 পাই, গামার ভ্যালুটা +1 পাই, তার মানে এরকম কোনো কেস নেই যেখানে একজন এফার্ট বেশি দিয়েছে এ আর সি এর মধ্যে, মানে দুজনের মধ্যে যখন কম্পেয়ার হচ্ছে তখন একজন বেশি ভালো এফার্ট দিয়েছে কিন্তু অন্যজন বেশি ভালো পারফরমেন্স করে বেরিয়ে গেছে। এ আর সি এর মধ্যে ধরো এ বেশি ভালো এফার্ট দিয়েছে, এফার্টে এর র্যাঙ্ক বেশি, কিন্তু সি বেশি ভালো র্যাঙ্ক করেছে পারফরমেন্সে, সি বেশি ভালো র্যাঙ্ক করেছে বা বেশি ভালো পারফর্ম করেছে। এরকম কোনো কেস নেই। কখন? যখন গামা সমান 1। আমরা সেই মানে আমাদের টেবিলটা বা আমাদের গল্পটাতে সেই জিনিসটাই কিন্তু হচ্ছিল, খালি একটা জায়গাতেই এটা প্রবলেম হয়ে গেল। আমাদের গল্পটাতে দেখো পুরোটাই তাই হয়েছে। কি হয়েছে? সব জায়গাতেই এ আর বি এর মধ্যে বি বেটার এফার্ট দিয়েছে, বি বেটার পারফরমেন্সও করেছে। এ আর সি এর মধ্যে সি বেটার এফার্ট দিয়েছে, সি বেটার পারফরমেন্স করেছে। এ আর ডি এর মধ্যে ডি বেটার এফার্ট দিয়েছে, ডি বেটার পারফরমেন্স করেছে, রাইট? আর বি আর ডি এর মধ্যেও ডি বেটার এফার্ট দিয়েছে, বেটার পারফর্ম করেছে। সি আর ডি এর মধ্যেও ডি বেটার এফার্ট দিয়েছে, বেটার পারফরমেন্স করেছে। খালি বি আর সি এর মধ্যেই আমরা এটা দেখতে পাইনি যে বি আর সি এর মধ্যেই খালি একটা জায়গায় চলে এসেছে যে সি বেটার এফার্ট দিয়েছে কিন্তু বি বেটার পারফর্ম করে বেরিয়ে গেছে। তো এইটা না হলে কিন্তু এই বি আর সিটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের কেসে আমরা গামার ভ্যালুটা =1ই পেয়ে যেতাম, অর্থাৎ পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশনই পেয়ে যেতাম। অর্থাৎ এরকম কোনো পেয়ার আর সেক্ষেত্রে থাকতো না যেখানে একজন বেটার এফার্ট দিয়েছে কিন্তু অন্যজন বেটার পারফরমেন্স করে বেরিয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, সে 1টা আমাদের এখানে আসেনি। 1টা আসলে আমরা কি ইন্টারপ্রেট করতাম? পারফেক্ট পজিটিভ অ্যাসোসিয়েশন, যে কোনো ডিসকর্ডেন্ট পেয়ার নেই, সবকটাই আমাদের কনকর্ডেন্ট, কোনো ডিসকর্ডেন্ট পেয়ার নেই, সব কনকর্ডেন্ট পেয়ার আছে। আর গামা -1 আসলে পারফেক্ট নেগেটিভ অ্যাসোসিয়েশন বলা হবে, অর্থাৎ সব ডিসকর্ডেন্ট পেয়ার। গামা নেগেটিভ কখন আসবে? যখন ধরো সবকটাই ধরো ডিসকর্ডেন্ট, কনকর্ডেন্ট পেয়ার 0, কনকর্ডেন্ট হয়নি একটা, সবকটাই ডিসকর্ডেন্ট, 6টাই ডিসকর্ডেন্ট, তাহলে 0 - 6 0 +6, তাহলে -6 + 6 কত হবে? -1। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো? এই ক্ষেত্রে আমরা বলবো পারফেক্ট নেগেটিভ অ্যাসোসিয়েশন। অর্থাৎ সব ক্ষেত্রে ডিসকর্ডেন্ট মানে কি ভালো করে বোঝো। সব ক্ষেত্রে ডিসকর্ডেন্ট মানে কি? এফার্ট কম্প্যারিজনে যে ভালো করেছে পারফরমেন্স কম্প্যারিজনে তার প্রতিপক্ষ বেটার করে বেরিয়ে গিয়েছে। অর্থাৎ এফার্ট কম্প্যারিজনে যদি এ বেটার থাকে, পারফরমেন্স কম্প্যারিজনে দেখা যাচ্ছে বি বেটার পারফর্ম করে বেরিয়ে গিয়েছে। তো প্রত্যেকটাতে যদি ডিসকর্ডেন্ট আসে তবেই -1 আসা পসিবল। প্রত্যেকটা কম্প্যারিজনে যদি ডিসকর্ডেন্ট আসে তবেই একমাত্র -1 আসা পসিবল, রাইট? তো প্রত্যেকটাতে ডিসকর্ডেন্ট কখন আসা পসিবল?
প্রত্যেকটাতে ডিসকর্ডেন্ট এসেছে, মানেটা কি? প্রত্যেকটাতে ডিসকর্ডেন্ট এসেছে, এটা সোজাসুজি মানে হচ্ছে যে প্রত্যেকটা কেসে দেখা গিয়েছে যে দুজনের মধ্যে যখন কম্পেয়ার হচ্ছে, একজন পারফরমেন্সে বেটার করছে আর একজন এফার্টে বেটার করছে। প্রত্যেকটা কম্প্যারিজনে দেখা যাচ্ছে যে একজন এফার্টে ভালো করছে কিন্তু পারফরমেন্সে অন্য একজন বেটার করে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এ আর বি এর মধ্যে হলে এ হয়তো এফার্ট ভালো দিচ্ছে, বি হয়তো পারফর্ম ভালো করছে। এ আর সি এর মধ্যে হলে এ হয়তো বেটার এফার্ট দিচ্ছে কিন্তু সি হয়তো বেটার পারফর্ম করে বেরিয়ে যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা কেসে এরকম ডিসকর্ডেন্সি আসলে, অর্থাৎ একজন এফার্টে ভালো করছে কিন্তু পারফরমেন্সে সে আর ভালো করতে পারছে না, পারফরমেন্সে অন্য একজন বেটার র্যাঙ্ক করে ভালোভাবে বেরিয়ে যাচ্ছে, সেরকম হলে আমরা ভ্যালুটা -1 পাবো এবং সেক্ষেত্রে আমরা ওটাকে বলবো পারফেক্ট নেগেটিভ অ্যাসোসিয়েশন। +1 থেকে -1 মধ্যে এই গামার ভ্যালুটা থাকে, আমাদের ক্ষেত্রে 0.667 এসছে, মানে মোটামুটি 1-এর কাছেই, এবং আমরা এটাকে কি বলবো, মডারেট টু স্ট্রং পজিটিভ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, জেনারেলি স্টুডেন্টস হু পুট মোর এফার্ট, মানে মডারেট স্ট্রং পজিটিভ অ্যাসোসিয়েশন মানে কি? মানে হচ্ছে যারা বেটার এফার্টে ভালো করেছে তারা পারফরমেন্সেও ভালো করেছে, যারা বেশি এফার্ট দিয়েছে তারা পারফরমেন্সেও ভালো জায়গায় গেছে, তাদের পারফরমেন্সও ভালো জায়গায় গেছে, যারা এফার্টে বেশি র্যাঙ্ক করেছে তারা পারফরমেন্সেও বেশি র্যাঙ্ক করেছে। সেটাই এখানে লেখা আছে, স্টুডেন্টস হু পুট ইন মোর এফার্ট অলসো পারফর্মড বেটার। ওকে, সো দিস ইজ দি কনসেপ্ট অফ what we say, this is the concept of the Goodman and the Goodman and Kruskal's gamma measure. Okay, so that's it. Thank you.